আচ্ছা, আমেরিকাতে মানুষ আসলে মিলিয়নিয়ার হয় কিভাবে? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি বিশাল কোনো উত্তরাধিকার, কিংবা অনেক বড় কোনো বেতনের চাকরি? চলেন আজকে আমরা ডেটা আর বাস্তবতার চোখে দেখব মিলিয়নিয়ার হওয়ার আসল রহস্যটা কি। আচ্ছা, মিলিয়নার শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কী ছবি ভেসে ওঠে একটু ভাবুন তো। বেশিরভাগ সময় কিন্তু চোখে ভাসে একটা দারুণ বিলাসবহুল জীবনের ছবি, তাই না? চলুন তাহলে প্রথমেই মিলিয়নিয়ারদের নিয়ে আমাদের সেই স্বপ্নের জগতে একবার ঢু মেরে আসি, মানে যেটা আমরা সচরাচর সিনেমা বা সোশ্যাল মিডিয়াতে দেখে অভ্যস্ত। কি নেই সেখানে? দামি স্পোর্টস কার, বিশাল সব বাড়ি, ডাক্তার বা সিইওর মতো হাই প্রোফাইল চাকরি, আবার ধরেন ডিজাইনার জামা কাপড় আর স্বপ্নের মতো সব জায়গায় ছুটি কাটানো। সাধারণত এই ছবিগুলোই তো আমাদের সামনে আসে, আর আমরাও ভাবতে থাকি, বাহ, মিলিয়নিয়ারদের জীবনটা তো এমনই হয়। কিন্তু এই যে এত চাকচিক্য, এর পেছনের গল্পগুলো কি আসলেই সত্যি? চলেন এবার ধনী হওয়া নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা কিছু ধারণা বা মিথকে একটু পরখ করে দেখা যাক। সবচেয়ে বড় যে ধারণাটা আমাদের মধ্যে কাজ করে সেটা হলো মিলিয়নেয়াররা তাদের সব টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে পায়, মানে সোজা কথায় তারা ধনী পরিবারে জন্মায় বলেই ধনী। এরপর দ্বিতীয় যে মিথটা চলে আসে সেটা হলো সব মিলিয়নিয়ারদের নাকি দারুণ সব হাই পেইং চাকরি থাকে, যেমন ধরেন কোনো বড় কোম্পানির সিইও বা খুব নামকরা কোনো সার্জন। আর ৩ নম্বর মিথটা তো আরও ইন্টারেস্টিং। ধারণা করা হয় যে তারা শেয়ার মার্কেটে বড় বড় ঝুঁকি নেয় আর ঠিকঠাক স্টক বেছে নিয়ে রাতারাতি ধনী হয়ে যায়, অনেকটা লটারি জেতার মতো ব্যাপার, তাই না? কিন্তু এই সব গল্পের বাইরে আসল ডেটা কি বলছে? এখানে কিন্তু আসল টুইস্টটা অপেক্ষা করছে। তো চলুন এবার দেখা যাক আমেরিকার একজন সাধারণ মিলেনিয়ার আসলে দেখতে কেমন। আর এই বাস্তবতা হয়তো আমাদের এতদিনের সব ধারণাকে একদম ওলটপালট করে দেবে। তাহলে প্রথম মিথটাকেই ভাঙা যাক। ডেটা বলছে আমেরিকায় ৮০%রও বেশি মিলেনিয়ার কিন্তু ফার্স্ট জেনারেশন ধনী। তার মানে কি? তার মানে হলো তারা তাদের সম্পদটা নিজেরা তৈরি করেছেন, বাবা মায়ের কাছ থেকে পাননি। আর তাদের পেশা শুনলে অবাক হবেন। মিলিয়নেয়ারদের মধ্যে সবচেয়ে বড় অংশ, প্রায় ৩৫%ই হলেন শিক্ষক। ভাবা যায়। এরপরেই আছেন ইঞ্জিনিয়ার আর ম্যানেজাররা, অর্থাৎ তাদের বেশিরভাগই কিন্তু আমাদের আপনার চারপাশের খুব সাধারণ পেশার মানুষ। তাদের লাইফস্টাইলও কিন্তু বেশ সাধারণ, তারা বিশাল কোনো প্রাসাদে থাকে না। জানেন তাদের কেনা বাড়ির মিডিয়ান দাম কত? মাত্র $৩.৫ লাখ মতো। আমেরিকার হিসেবে এটা কিন্তু বিশাল কিছু না, বেশ সাধারণ একটা বাড়ির দাম। তাদের টাকা খরচের ধরনটাও খুব পরিষ্কার। তারা দামি গাড়ি বা লাক্সারি জিনিসের পেছনে টাকা না ঢেলে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করাকেই অনেক বেশি গুরুত্ব দেন। মানে তাদের ফোকাসটা হলো ফিউচার সিকিউর করা, এখনকার বিলাসিতা নয়। এক কথায় বলতে গেলে তারা খুবই ডিসিপ্লিনড, কনসিস্টেন্ট আর সত্যি বলতে কিছুটা বোরিং। তাদের জীবনে সিনেমার মতো কোনো নাটকীয়তা নেই, আছে শুধু নিয়ম আর ধারাবাহিকতা। তাহলে প্রশ্ন আসেই, তারা এটা করেন কিভাবে? আচ্ছা, চলুন এবার সেই আসল ব্লুপ্রিন্টটা দেখে নেওয়া যাক, যেটা ফলো করে যে কেউ সম্পদ তৈরি করতে পারে। এর মূলে আছে মাত্র ৪টে সহজ কিন্তু দারুণ শক্তিশালী স্টেপ। ১ নম্বর, নিয়ম করে জমানো, মানে প্রতি মাসের বেতন থেকে একটা অংশ অটোম্যাটিক্যালি সরিয়ে রাখা। ২ নম্বর, যত আগে সম্ভব ইনভেস্ট করা, যাতে কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুটা ঠিকমতো কাজ করে। ৩ নম্বর, লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলা, মানে আয় বাড়লেও খরচ না বাড়ানো, এটা কিন্তু খুব জরুরি। আর ৪ নম্বর, সব সময় নিজের আয়ের থেকে কম খরচ করা, কারণ আয় আর ব্যয়ের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাই তো আস্তে আস্তে সম্পদে পরিণত হয়। এই যে একটু আগে বললাম লাইফস্টাইল ইনফ্লেশন, এটা আসলে কি? এটা হলো আমাদের আয় বাড়ার সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলার একটা অভ্যাস। যেমন ধরুন বেতনটা একটু বাড়ল আর সাথে সাথেই আমরা একটা নতুন গাড়ি বা আরও দামি একটা ফোন কিনে ফেললাম। এই অভ্যাসটাই কিন্তু টাকা জমানোর সবচেয়ে বড় শত্রু। এই সব কিছু জানার পর আমরা কিন্তু একটা খুব জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড়াই। আচ্ছা, ধনী হওয়ার আসল মানেটা আসলে কি? তো এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো যে সম্পদ তৈরি করাটা আসলে বেতনের সাইজের ওপর অতটা নির্ভর করে না, যতটা করে ভালো অভ্যাসের ওপর।
ছোট ছোট ভালো অভ্যাসই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দেয়। এখন তাহলে নিজেকেই প্রশ্ন করার পালা। আজকের পর থেকে এমন কোনো একটা ছোট আর্থিক অভ্যাস শুরু করা যায় যা ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার দিকে প্রথম ধাপ হতে পারে?